নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে বিশেষ আলোচনা। আজকের আলোচনার মুখ্য আলোচক ডক্টর অনিল কুমার বিশ্বাস, আমাদের স্যার, চিরপরিচিত আমাদের এই প্ল্যাটফর্মের আলোচক। একটু আগেই আমাদের কথা হচ্ছিল যে আজকে বোধহয় স্যারের ২১তম বোধহয় লেকচার হবে এটা আমাদের এই প্ল্যাটফর্মে। স্যারের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ বর্ধমান। আজকের আলোচনার বিষয় স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং, যেটা আমাদের গবেষক বন্ধু এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের এবং বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে এই টপিকটা এড করা আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমি স্যারকে অনুরোধ জানাবো আজকের এই বিষয়ে আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। আমরা ঘোষক বলেই দিল যে আমরা যে টপিকের উপরে আজকে আলোচনা করব। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং এরকম রেখেছি আর কি। মানে এর মধ্যে অনেক জায়গা রয়েছে, আমি যার ফলে সিম্পলি দুটো শব্দ রেখেছি। কারণ আমরা জানি যে গবেষণা করতে গেলে এই দুটো বিষয় ভীষণ ভাবে জানা আমাদের জরুরি। এবং যেটা হচ্ছে যে একদম যে সিলেবাসের মানে পাঠ্য সিলেবাসেও গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে এই জায়গাগুলো রয়েছে। এবার বলি যে এই স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং আমি আমার মতো করে বলার চেষ্টা করবো। মানে আমি এখানে যেটা বলতে চাইছি যে আমরা যখন গবেষণা করি, বিশেষ করে সমাজবিজ্ঞান গবেষণায় আমরা যে গবেষণার যে ধারাগুলো রয়েছে সেখানে আমরা যেভাবে গবেষণার পদ্ধতিগুলোকে ব্যবহার করি, সেখানে দেখা যায় যে একটা হয় যে আমরা থিওরিটিক্যাল বেসড কাজ করি, আর একটা হয় ফিল্ড বেসড কাজ। মানে বিশেষ করে এখন বর্তমানে কি বলবো, মানে ভারত সরকারও বটে যে ওই যে ইম্প্যাক্ট স্টাডি গুলো, বিশেষ করে পলিসি স্টাডিজ, এবং যেটা হচ্ছে যে এই সমাজ বিজ্ঞানের এই যে জায়গাগুলো যেগুলো রয়েছে, যে প্র্যাকটিসের জায়গাগুলো, সেগুলোকে খুব ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। এবং যখন আমরা এই প্র্যাকটিসের জায়গাগুলোতে চর্চা করতে যাচ্ছি, গবেষণা করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু চলে আসে, সেটা হচ্ছে স্যাম্পল। এবং পরে আমি স্যাম্পল থেকে স্যাম্পলিং এর বিষয়টা আসে, মানে যে স্যাম্পল কি, মানে আমরা কথায় কথায় বলে থাকি এই স্যাম্পলের বিষয়টি, সেটা প্রকৃতি বিজ্ঞানেই হোক, মানে ন্যাচারাল সায়েন্সেই হোক, আর আমরা সমাজ বিজ্ঞানেও এখন এই স্যাম্পলের বিষয়টি, যেহেতু যেটা আমি বললাম যে প্র্যাকটিসের জায়গায় যখন আমরা গবেষণা করি, তখন কিন্তু আমরা স্যাম্পলের বিষয়টা শব্দটি ব্যবহার করে থাকি। কারণ স্যাম্পল ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা গবেষণার সঠিক কি বলবো, মানে মূল্য নির্ধারণের ক্ষেত্রে। অর্থাৎ যেটা বলতে চাইছি যে একটি গবেষণার সঠিক মানে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য পুরো বিষয়টা কিন্তু হচ্ছে স্যাম্পল এবং এই স্যাম্পলিং, মানে স্যাম্পলের যে প্রসেস রয়েছে তার উপরে কিন্তু নির্ভর করে, যার ফলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজ বিজ্ঞান চর্চার। সমাজ বিজ্ঞান বলবো কেন এখন, মানে যে জায়গাগুলোতে প্র্যাকটিসের জায়গা রয়েছে, যে চর্চাগুলোর ক্ষেত্রে, যে গবেষণাগুলোর ক্ষেত্রে, এবং এখন যেটা হচ্ছে সারা বিশ্বজুড়ে কিন্তু এই যেটা বলবো যে প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ, হ্যাঁ, এইটা কিন্তু দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এর গুরুত্ব কিন্তু মানে দীর্ঘদিন থেকে এই বিষয়টা চলে আসছে, এবং এখন যেটা হচ্ছে উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের সরকাররাই এতে কিন্তু খুব ইম্পর্টেন্স দিচ্ছে। তো এবার এই স্যাম্পল যখন আমরা বলি স্যাম্পল দ্যাট মিন্স নমুনা, এবার আমরা বলি এখানে বলা দরকার যে আমরা যখন একটা গবেষণা করতে যাচ্ছি, ফিল্ড বেসড স্টাডি যখন আমরা করতে যাচ্ছি, আমি বারবারই একটি কথা বলছি, ফিল্ড বেসড স্টাডি, সেক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের যেটা হয় যে একটা কি বলবো, যে কি স্টাডি করবো আমরা, কোনো একটা বিষয়কে নিয়ে যখন আমরা আলোচনা করি, ধরে নিলাম আমি কিছু, মানে আমি যদিও এখানে পিপিটি বা কিছু করিনি, কিন্তু আমি আমার আলোচনাতে কিছু জায়গা বলে ধরে নিলাম যে আমি
কোনো একটা প্রজেক্টের ইম্প্যাক্ট আলোচনা করব, যে ইম্প্যাক্ট অফ ওল্ড এজ পেনশন কি স্কিম অন রুরাল উইমেন, এরকম যদি আমি একটা ধরে নিলাম দিয়ে তারপরে তাহলে এবার কি হচ্ছে ইম্প্যাক্ট অফ, যদি আমি এটাকে বোঝার চেষ্টা করি যে আমি কেন স্যাম্পল বা স্যাম্পলিং এর জায়গায় কি করে আসবো, কেন ইম্পর্টেন্ট, যে এখানটায় যে আমি কি করছি যে একটা বড় অংশ যেটা আমি বলছি যে যারা হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিমের ইম্প্যাক্ট, কাদের দেখবো, যারা হচ্ছে গ্রামীণ উইমেন রয়েছে। এবার কি হচ্ছে তাহলে ওল্ড এজ পেনশন স্কিম পৃথিবীর যে যে জায়গায় রয়েছে, ভারতে রয়েছে, আরো অনেক জায়গাতে বিভিন্ন ফর্মে ওল্ড এজ পেনশন স্কিম রয়েছে। তাহলে প্রথমেই এত একটা বড় চিত্র আমার কাছে চলে আসে, তাহলে একটা বড় প্রশ্ন যে আমি স্টাডি করবো কি করে, এত বড় জায়গায় কি করে দেখবো, সে গবেষণা যাই হোক, পিএইচডি হোক, প্রজেক্ট হোক, বা যে কোনো ক্ষেত্রে আমি এর উপরে ইন্ডিভিজুয়ালি কোনো গবেষণা করতে চাইছি, একটা গবেষণা করব, পেপার লিখবো, সেটাই হোক, তাহলে সেটা আমি করবো কি করে? সেক্ষেত্রে আমাকে কিন্তু তখন আমাকে স্যাম্পল স্টাডি করতে হবে। স্যাম্পলটা হচ্ছে একদম বটম লেভেল, স্যাম্পলটা থাকছে বটম লেভেলে, দ্যাট মিনস হচ্ছে আমি যেটাকে দিয়ে ইন্টারপ্রিট করে আমার হচ্ছে রেজাল্টটাকে ক্যালকুলেট করব, মানে আমার সিদ্ধান্তে আমি পৌঁছানোর চেষ্টা করব বা আমি সিদ্ধান্তে পৌঁছাবো। তাহলে এই জায়গাটাতে আমার বড় বিষয় হচ্ছে যে তাহলে একটা বড় অংশ থাকছে, আমি যখন বলছি যে ওল্ড এজ পেনশন হোল্ডার, আমি ধরে নিলাম ভারতে ওল্ড এজ পেনশন হোল্ডার, তো ওল্ড এজ পেনশন হোল্ডার বললে এখানটায় মহিলা পুরুষ প্রত্যেকেই রয়েছে। তাহলে আমি দেখছি কাদের উপরে, আমি কিন্তু এখানটা আবার একটা ইমপ্রেশন দিচ্ছি যেটা হচ্ছে উইমেনদের উপর দেব। তাহলে আমাকে আস্তে আস্তে একটা জায়গা থেকে সরে এলাম যে উইমেন ওল্ড এজ পেনশন যারা হোল্ডার রয়েছে তাদের উপরে সেই প্রজেক্টের ইম্প্যাক্ট দেবো। সে সোশিও ইকোনমিক স্টাডি, সামাজিক তাদের স্ট্যাটাস কি সেটাই দেখো। সেইটা দেখতে গেলেও এবারও সারা ভারতের যদি আমার হয়, সারা ভারতে প্রচুর মহিলা রয়েছে যারা হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিমের আন্ডারে রয়েছে, তাহলে সেখান থেকে আমি কতটা নেব? তাহলে সেখান থেকে আমি আমি পরেও জায়গাগুলো আসছি যে আমি হয়তো আস্তে 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 আমি তো সবটাকে আমি স্টাডি করতে পারবো না, তাহলে আমাকে নির্দিষ্ট একটা অংশ নিতে হবে, পার্ট নিতে হবে। তাহলে পুরোটা যেটা বললাম, যদি আমার হয় যে ওল্ড এজ পেনশন হোল্ডার ইন ইন্ডিয়া যারা রয়েছে, সেইটা আমার কাছে হয়ে গেল তখন ইউনিভার্স বা পপুলেশন, এটাকে আমরা পপুলেশন বলি, যতজন আছে। তাহলে হচ্ছে ওল্ড এজ পেনশন হোল্ডার যারা, তারা ইউনিভার্স আছে। তো ইউনিভার্স বা আমি পপুলেশন বলি, পপুলেশন হচ্ছে টপ মোস্ট পজিশনে থাকে, সবচেয়ে মানে স্তর যদি আমি করি তাহলে সবচেয়ে উঁচুতে থাকছে পপুলেশন। এবং পপুলেশনের থেকে এবার তাহলে স্যাম্পল থেকে, স্যাম্পল হচ্ছে যেটাকে আমরা স্টাডি করি। যেমন খুব সিম্পলি যদি আমরা বলি, আমরা যখন মানে ভাত, দেখা গেল ভাত রান্না করা হচ্ছে, তো ভাত রান্না করার সময় মানে কি করি, মানে আমরা যখন ভাত রান্না করি, খুব এক্সপিরিয়েন্স যারা হয়তো দেখেন না, আর যদি একটু কোনো অভিজ্ঞতা কম থাকে তাহলে আমরা কি করি, যে ধর দেখা গেল যে 10 কিলো চালের ভাত একসঙ্গে বসানো হচ্ছে, আচ্ছা, চাল ফুটিয়ে ভাত তৈরি করা হচ্ছে। তো সাধারণত অনেকগুলো চাল রয়েছে, তার থেকে আমরা কি করি, একটা চাল বা দুটো চাল টিপে দেখা হয়, মানে চাল চাল দ্যাট মিনস ভাত টিপে দেখা হয় যে সেটা হচ্ছে আর কতটা তাকে মানে মানে কি বলবো, উত্তাপ দিতে হবে, মানে কতক্ষণ আর তাকে আগুনের আঁচ দিতে হবে, না সেখানেই স্টপ করতে হবে, মানে বেশি হয়ে গেল না কম হয়ে গেল না ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই যে পার্ট, আমরা একটা অংশকে নিয়ে কিন্তু আমরা হচ্ছে সম্পূর্ণটার সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই। তাহলে এই পপুলেশন আমি বলছি যে এই জন্যই যে পপুলেশন আমাকে জানতে হবে, পপুলেশন হচ্ছে টপ লেভেলে থাকে, আর বটম লেভেলে থাকছে, নিচের লেভেলে থাকছে, সেটাকে বলা হচ্ছে মানে পার্ট অফ পপুলেশন, দিস ইজ কল্ড হচ্ছে স্যাম্পল। তাহলে একটা জিনিস বোঝা গেল যে স্যাম্পলটা হচ্ছে যেটাকে আমি কি বলবো, মানে চর্চা করি, মানে যেটাকে আমি হচ্ছে মানে কি বলবো, যে যে বিষয়, যে এলিমেন্ট, পরে আমি এগুলো আসি যে সেখানে অনেকগুলো টার্মিনোলজি রয়েছে, যেটাকে আমি মানে পরীক্ষা নিরীক্ষা করে, আমরা সমাজ বিজ্ঞানে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করি সেই পদ্ধতি, পরে স্যাম্পলিং এ ওইগুলো যে পদ্ধতি থাকছে, তাহলে সেইভাবে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে যে পৌঁছাবো, সেইটা হচ্ছে যে তাহলে যে বিষয়গুলোকে নিয়ে আমরা চর্চা করছি সেইটা হচ্ছে আমার কাছে স্যাম্পল লেখাটা।
এবার এই স্যাম্পল, এবার এইখানটায় আমি প্রথমেই বলি যে আমরা কেন স্যাম্পলিং, মানে তারপরে চলে আসছে যদি বলি স্যাম্পলিং। আমি খুব সিম্পলি বলার চেষ্টা করছি, ছোট ছোট পার্ট করে বলার চেষ্টা করছি। স্যাম্পলিং, স্যাম্পলটা হচ্ছে একটা পার্ট অফ এ লার্জার লার্জার পোর্শন অফ পপুলেশন। মানে একটা পপুলেশন, যদি আমি সবটাকে পপুলেশন ধরি, যেমন আমি বললাম যে ওল্ড এজ পেনশন স্কিম নিয়ে যদি আমি বলি, তাহলে ওল্ড এজ পেনশন স্কিমের, ভারতের ওল্ড এজ পেনশন স্কিমের আন্ডারে যারা রয়েছে সেই পুরোটা হচ্ছে, তারা প্রত্যেকে হচ্ছে পপুলেশন। তাহলে সেখান থেকে এইটা আবার হতে পারে আমরা গবেষণার ধরনের উপর নির্ভর করে। আমরা হয়তো দেখা গেল যে বললাম ওল্ড, প্রথমেই আমরা টপিকটি ঠিক করলাম ওল্ডেস্ট পেনশন হোল্ডার অফ ওয়েস্ট। তাহলে আমার হচ্ছে প্রথমে আমি পশ্চিমবঙ্গে চলে এলাম, তাহলে সারা ভারতের জায়গা হলো না। তাহলে পশ্চিমবঙ্গের যতজন হচ্ছে ওল্ডেস্ট পেনশন স্কিমের আন্ডারে রয়েছে তারা হচ্ছে আমার কাছে এখানে পপুলেশন। এবার পশ্চিমবঙ্গে তো অনেকগুলো, মানে অনেকগুলো জেলা রয়েছে এবং প্রত্যেকটা জেলার আন্ডারে অনেকগুলো আবার ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লকের আন্ডারে অনেকগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত রয়েছে। তাহলে আমাকে যখন এই ফিল্ড বেসড কাজ করতে হয়, তাহলে আমাকে হচ্ছে বটমে যেতে হবে, মানে একদম মানে ওই কি বলবো, মানে তৃণমূল স্তরের নিম্ন স্তরে আমাকে যেতে হবে, যেখানটায় হচ্ছে সেই আমি বেনিফিশিয়ারিজদের পাবো। কারণ বেনিফিশিয়ারিজরা কিন্তু একদম হচ্ছে মানে এই স্তর ভেদে নিম্ন স্তরে কিন্তু তারা রয়েছে। তার মানে হচ্ছে যে একটা, তাহলে কি হচ্ছে, জেলা থেকে আমি যখন প্রথম যে পশ্চিমবঙ্গ একটা আমার রাজ্য, তার থেকে আমি জেলা, জেলা থেকে আমি হচ্ছে ব্লকে এলাম, ব্লকের থেকে গ্রাম পঞ্চায়েতে গেলাম, গ্রাম পঞ্চায়েত থেকে আমি হচ্ছে বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছালাম। এই যে এই যে বেনিফিশিয়ারি, যে কত বেনিফিশিয়ারি নিব, এই যে বেনিফিশিয়ারিজদের নিলাম, এটা আমার কাছে হচ্ছে স্যাম্পল। আর এই যে উপর থেকে এই যে এই পদ্ধতি, এবার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, কতগুলি নির্দিষ্ট নিয়মকে অনুসরণ করে, নির্দিষ্ট পন্থাকে অনুসরণ করে আমাকে এই সিলেকশনের জায়গাটাতে আসতে হয় যে স্যাম্পলটা কতটা আমার হবে। তো সেই পদ্ধতিটা কিন্তু হচ্ছে স্যাম্পলিং। এবার যদি বলি যে আমরা স্যাম্পলিং করি কেন, স্যাম্পলিং করার লক্ষ্য কি? কেন আমরা করছি, মানে এইখানটায় আমি যেটা বললাম যে উদাহরণ দিয়েই বলার চেষ্টা করলাম, তাতে একটা জিনিস আমার মনে হয় স্পষ্ট করতে পারলাম সবার সামনে। সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এই যে মানে একটা বড় অংশ থেকে আমরা আস্তে 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 একটা ছোট অংশের জায়গায় এলাম। এবং খুব মজার ব্যাপার, যখন আমরা গবেষক হিসেবে আমরা গবেষণা করছি, সেটা পিএইচডি হোক আর হচ্ছে এমফিল, এখন আমাদের দেশে ইউজিসি নিয়ম বলে এমফিল বন্ধ আছে। তো যদি সেই স্টাডিটাও আগে যেমন করতো যারা, সেটাই হোক, বা হচ্ছে একজন হচ্ছে ফ্রিল্যান্স রিসার্চার হিসাবে যদি আমাদের রিসার্চ বা সরকারের যদি কোনো প্রজেক্টের আন্ডারে ইম্প্যাক্ট স্টাডির ক্ষেত্রেও হয়, দেখবে সব জায়গাতে যেটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বাঁধা থাকে, 5 বছর বা 6 বছর, 2 বছর, 4 বছর, 1 বছর। আমি একটা দেখা গেল কোথাও মানে হচ্ছে একটা রিসার্চ পেপার সাবমিট করবো, আমার মনে হলো যে এই বিষয়টা দিয়ে আমি একটা পেপার তৈরি করব। তাহলে সেইখানটায় হচ্ছে যে আমার হয়তো হাতে আমার সময় আছে 3 মাস বা 4 মাস বা 6 মাস, তাহলে তার মধ্যে আমাকে সেটা শেষ করতে হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে রিসার্চ করার সময় টাইম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্রেন্ট। পাশাপাশি টাইমের সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, সেটা হচ্ছে যে টাইমের সঙ্গে সঙ্গে মানি, মানে টাকা পয়সা। আমরা যখন যে কোনো কাজের সঙ্গে হচ্ছে মানে আমরা মানে পাবলিক পলিসি স্টাডির ক্ষেত্রে আমরা বলেই থাকি যে পাবলিক পলিসিতে মানে ফিনান্স, মানে এই টাকা পয়সাটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রোল প্লে করে। এটা আমরা সাধারণভাবেও বুঝি যে টাকা পয়সাটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবার আমি পিএইচডি করছি, এবার হচ্ছে আবার তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যখন আমি করছি, তখন খরচের একটা ব্যাপার হচ্ছে, কতটা খরচ করবো। তো এই যে মানে স্যাম্পলিং এর জন্য করা হয়, যে দেখা গেল যে আমি সবসময়ই বলা হয় যে আমি পরে ওই জায়গাটা আসি, যে স্যাম্পলিং এর যেটা হচ্ছে, যদি স্যাম্পল সাইজ যদি বড় করা যায়, তাহলে কিন্তু অ্যাকুরেসিটাও কিন্তু অনেকটা বেশি আসে। এটা যেমন একদিকে ঠিক, পাশাপাশি
বিষয়টা এমনই হচ্ছে যে স্যাম্পলিং সাইজ যত আমি বড় করব তত হচ্ছে আমার সময় বেশি লাগবে, তত বেশি আমার কস্ট বেশি হবে, এই একটা কিন্তু ব্যাপার থেকে যাচ্ছে। তাহলে হচ্ছে যে এই কি বলবো, টাইম এবং কস্ট। আরেকটা যেটা হচ্ছে যে স্যাম্পল সাইজ যদি আমার অনেক বড় হয়, তাহলে সেই যে স্যাম্পলটাকে হ্যান্ডেল করা, যাতে হচ্ছে স্যাম্পলটাকে আমরা যে কি বলবো সেটাকে মানে তৈরি করা, মানে দ্যাট মিনস হচ্ছে যে সমস্ত কিছু আছে সেটা রান্না রান্না করার যে ব্যাপারটা চলেছে প্রিপারেশন, সেটা কিন্তু একটা মানে হার্ড ওয়ার্কিং হয়ে যায়। তাহলে কি হচ্ছে যে আমরা এই সময় বাঁচানো, আমরা হচ্ছে অ্যাকুরেট রেজাল্টে পৌঁছানো, এবং হচ্ছে যে একটা হচ্ছে যে কম খরচে যেন সঠিক বিষয়টা আমরা জানতে পারি, সেই জন্য কিন্তু আমরা স্যাম্পলিং করে থাকি। এটা হচ্ছে স্যাম্পলিং এর একটা এইগুলো। এবার এই যে স্যাম্পল এবং স্যাম্পলিং এর কথা আমরা বললাম, আমি এইখানটায় বলি যে স্যাম্পল যখন আমরা সিলেকশন করবো, এটা একটু মনোযোগ দিয়ে শুনলে মনে হয় খুব উপকার লাগবে যে আমরা স্যাম্পল সিলেকশন করবো কি করে। মানে বেসিক্যালি আমাদের কাছে যখন স্কলাররা আসে যে কি করে কত স্যাম্পল স্টাডি, তো আমরা অনেক সময় একটা ইনস্ট্যান্ট বলে দিই, ও তোমার এই এলাকা এতটা তুমি স্যাম্পল স্টাডি, কিন্তু একটা ফর্মুলা আছে। বিষয়টা হচ্ছে যে আমরা বলে দিই, তার মানে যেহেতু আমরা ওই কাজটি করি, আমরা জানি যে যদি আমি এতটা স্যাম্পল স্টাডি করি এটা পার্সেন্টেজ করলে এতটা দাঁড়াবে, কারণ একটা রুলস এখানটা রয়েছে যে তুমি কতটা স্যাম্পল স্টাডি করলে সেটা হচ্ছে তোমাকে অ্যাকুরেট রেজাল্ট তোমাকে দিতে পারে। তাহলে সেখানে যদি আমরা এই স্যাম্পল সিলেকশনের ব্যাপারটায় খুব মানে কি বলবো, মানে খুব সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারলে কিন্তু পুরো যে রেজাল্ট যেটা বেরোবে আমার গবেষণার, সেই রেজাল্টটা কিন্তু সঠিক হবে না। তাহলে স্যাম্পল সিলেকশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই স্যাম্পল সিলেকশনের জন্য যদি আমরা ফর্মুলা ধরে এগোই, যে আমি একটা ফর্মুলার কথা বলছি, ফর্মুলাটা ধরে এগোই, তাহলে কিন্তু আমাদের কি বলবো স্যাম্পল সিলেকশনে ভুল হওয়ার সম্ভাবনা হবে না। এবং স্যাম্পল সিলেকশন যদি ভুল না হয়, তাহলে হচ্ছে আমরা যে রেজাল্ট ড্র করবো, সেই রেজাল্টটা মানে গবেষণার ফলাফলটাও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এই যে ফর্মুলা, কি ফর্মুলাটা আমি একটু বলেই দিই, মানে আমি যে বলছি বারবারই যে পাওয়ার পয়েন্টে করিনি, কিন্তু মুখে বলে দিই যে ফর্মুলাটা হচ্ছে এখানটায় এমন যে n ডিভাইডেড বাই 1 + n ইন্টু ই স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। আবার বলছি, এই ফর্মুলায় ফেলে যদি আমরা এগোই, তাহলে দেখা যাবে যে আমরা যে মানে স্যাম্পল, কত স্যাম্পলকে স্টাডি করলে আমার কাজটি হবে সেটা আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 1 + n ইন্টু ই স্কোয়ার। আবার বলছি n ডিভাইডেড বাই 1 + n ইন্টু ই স্কোয়ার। দ্যাট মিনস এখানটা হচ্ছে n এর কথা বললাম, n হচ্ছে টার্গেট অফ স্টাডি, দ্যাট মিনস টার্গেট গ্রুপ। আমি পরে বলছি যেটা বলেছিলাম উদাহরণ, সেটা দিয়ে আবার বোঝানোর চেষ্টা করব। এন মানে হচ্ছে টার্গেট অফ স্টাডি অর টার্গেট গ্রুপ, আর ই হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল। ই হচ্ছে কনফিডেন্স লেভেল, এটাকে আমার ধরে নিতে হবে। ই ফর কনফিডেন্স লেভেল, এন ফর টার্গেট অফ স্টাডি। মানে আমি এবার বলি যে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম এমন যে ইম্প্যাক্ট অফ ওল্ড এজ পেনশন স্কিম অন দা, আমি আগে ওটা হয়তো কারো করে সেটা বলছিলাম না, এবার বলে দিই যে আমরা এইভাবে আমরা ফ্রেম করতে পারি যে ইম্প্যাক্ট অফ ওল্ড এজ পেনশন স্কিম অন দা সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ। তাহলে কি বলছে, আমরা একটা এখানটা রাখলাম যে ইম্প্যাক্ট অফ ওল্ড এজ পেনশন স্কিম অন দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ উইমেন, কোলন দিয়ে আমি এটাকে আরো ছোট করার জন্য আমি এটা এইভাবে মানে জাস্ট একটা উদাহরণ হিসেবে বোঝার জন্য বলছি যে কেস স্টাডি অফ, হয়তো আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, পশ্চিমবঙ্গের কোনো একটা জেলাকে আমি রাখতে পারি। কেস স্টাডি অফ নর্থ চব্বিশ পরগনা, কেস স্টাডি অফ নদিয়া ডিস্ট্রিক্ট, কেস স্টাডি অফ বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট, এই কেস স্টাডি অফ হুগলি ডিস্ট্রিক্ট, a case study of কুচবিহার ডিস্ট্রিক্ট, মেবি a case study of জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এরকম হতে পারে। তাহলে যদি আমার এইটা একটা গবেষণার জায়গা হয়, তাহলে আমাকে এখানটায় ধরে নিতে হবে যে সাপোজ আমি ধরে নিই যে কোনো একটা ডিস্ট্রিক্টের কথা আমি ধরে নিলাম, যে
এটাই হচ্ছে যে কেস স্টাডি অফ, পুরোটা একই থাকলো, ইম্প্যাক্ট অফ ওল্ড এজ পেনশন স্কিম অন দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ উইমেন। এতে হচ্ছে কেস স্টাডি অফ, ধরে নিলাম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। তাহলে এইখানটায় এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমি একদম মানে এইগুলো সব মানে অনুমান আমি ধরে নিচ্ছি, কোনোটাই আমি ডেটা দেখিনি, এটা ধরে নিচ্ছি বোঝার জন্য বলছি। সাপোজ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে হচ্ছে টোটাল হচ্ছে 20,000 ওল্ড এজ পেনশন হোল্ডার রয়েছে। তার মানে হচ্ছে 20,000 মানুষ সেখানে হচ্ছে মানে বার্ধক্য ভাতা পান। এই বার্ধক্য ভাতার মধ্যে যে 20,000 পাচ্ছেন তাদের মধ্যে মহিলা পুরুষ রয়েছে। একটাই কন্ডিশন, বার্ধক্য ভাতা বলছি, তাহলে আমাকে বুঝতে হবে যে যারা বৃদ্ধ তারা, মানে সেটা আমাদের দেশে একটা নির্দিষ্ট এজ লিমিট আছে, যেখানে গেলে যে অ্যাবাভ 60 হলে বার্ধক্য ভাতা তারা এন্টাইটেল, তাহলে তারা হচ্ছে ধরে নিলাম 20,000 পান। আমি এই 20,000টা কিন্তু আমি আমার মতো করে বলছি, এইটা কোনো রেকর্ডের সঙ্গে মেলার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা আমি ধরে নিচ্ছি। এবার আমি ধরে নিলাম সেখানে হচ্ছে 20,000-এর মধ্যে 8,000 হচ্ছে মহিলারা পেনশন স্কিমের আন্ডারে রয়েছে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে আমরা কি বলেছিলাম যে এইখানটায় আমি একটা বলেছিলাম যে ফর্মুলাটা বলেছিলাম n ডিভাইডেড বাই 1 প্লাস n ইন্টু ই স্কোয়ার। এখানে n বলছিলাম টার্গেট অফ দ্য স্টাডি, আর ই বলছিলাম হচ্ছে কনফিডেন্স লেভেল। এখানটায় তাহলে কি হচ্ছে যে টার্গেট আমার এই 20,000 হচ্ছে মোট পপুলেশন, আমি যেটা প্রথমে বলেছিলাম পপুলেশন 20,000 হচ্ছে মোট পপুলেশন। তার মধ্যে আমার হচ্ছে উইমেন, আমার যেহেতু বলছি আমার টাইটেলে যেটা হচ্ছে ইম্প্যাক্ট ওল্ড এজ পেনশন স্কিমের ইম্প্যাক্ট স্টাডি করবো উইমেনদের উপর, তাহলে আমার টার্গেট গ্রুপ কারা উইমেন রয়েছে যারা পেনশন পান, ওল্ড এজ পেনশন পান। তাহলে সেখানটায় সেই সংখ্যাটা রয়েছে আমার কাছে 8,000, ধরে নিলাম 8,000 রয়েছে। তাহলে আমি এবার কি হচ্ছে, আমি এটাকে ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে আরেকটা, যেটা বলি যে কনফিডেন্স লেভেলটাকে ধরা হয় 0.05, কনফিডেন্স লেভেল অলওয়েজ 0.05। এখানে একটা বলে রাখি, অনেক সময় কি এখন প্রচুর কি বলবো মানে এই সফটওয়্যার রয়েছে যেখানটায় হচ্ছে যেটা বের করা দরকার ওই ডেটা দিলে ওরা ক্যালকুলেট করে বের করে দেয়, সেটা রয়েছে। কিন্তু আমি যেটা এইভাবে যদি আমরা করি যে আমাদের হচ্ছে যেটা আমাদের এই সূত্রটাই ফেলে যদি করি যে n ডিভাইডেড বাই 1 প্লাস n ইন্টু ই স্কোয়ার, তাহলে এবং n এখানটা আমি টার্গেট গ্রুপ মানে যাদেরকে আমি ধরছি, তাহলে এখানে 8,000, তাহলে 8,000 ডিভাইডেড বাই 1 প্লাস 8,000, যেহেতু বলছিলাম 1 প্লাস n 1, দ্যাট মিনস 8,000, আর ইন্টু হচ্ছে ই স্কোয়ার মানে ই হচ্ছে কনফিডেন্স লেভেল হচ্ছে 0.05 কনফিডেন্স লেভেল ধরে নেওয়া হয়। তাহলে এইটাকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে যে রেজাল্টটা দাঁড়াবে সেই রেজাল্টটা এমন দাঁড়াচ্ছে যে মানে ক্যালকুলেট করলে, আমি এখানে যেহেতু মুখে বলছি, ক্যালকুলেট করে সেটা দাঁড়াচ্ছে 380.952। তো এরকম ক্ষেত্রে সাধারণত হচ্ছে নিয়ারেস্ট রাউন্ড ফিগারটাকে ধরা হয়। নিয়ারেস্ট রাউন্ড ফিগার আমরা এইখানটায় 400 ধরতে পারি, বা 390 ধরতে পারি, 385 ধরতে পারি, এরকম ভাবে আমরা কিছু একটা ধরতে পারি, কারণ 380 উপরে রয়েছে। আমরা ধরে নিলাম যে কাজের সুবিধার জন্য আমার স্যাম্পল সাইজ আমি এখানে, তার মানে হচ্ছে যদি আবার 380.952 হয়, 0.952 হয়, তার মানে হচ্ছে যে বলা হচ্ছে 8,000 মহিলার মধ্যে আমাকে ওখানটার স্যাম্পল স্টাডি করতে হবে 380.952 জন। তাহলে 952 জন তো আর 0.952 জন তো করা যাবে না, সেজন্য আমরা কি করি, হয় 981, তো ওরকম না করে সাধারণত আমরা যেটা করি যে রাউন্ড ফিগারে নিয়ারেস্ট রাউন্ড ফিগারটা চলে গেলে বেস্ট, যে আমি ঠিক আছে 10টা বেশি আমরা স্টাডি করলাম বা হয়তো 5টা বেশি স্টাডি করলাম, আমি ধরে নিলাম যে আমি এখানে 400 স্যাম্পেল আমি স্টাডি করলো, মানে আমি যখনই 380 এটা বেরোলো আমার ইয়ে চলে আসবে যে এখানটায় হচ্ছে 400 স্যাম্পেলকে আমি স্টাডি করবো। তাহলে এই যে এই 400 স্যাম্পেল, এই যে সূত্রটা বললাম না, এখন দেখা গেল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে এই 400টা কিন্তু হচ্ছে ওই 8,000-এর 5% হয়ে যাচ্ছে, 5% হয়ে যাচ্ছে।
এবং আমরা এমনিতেও যদি কখনো স্কলারদের সঙ্গে কথা বলি, আমরা বলি যে 5% স্যাম্পেল অবশ্যই স্টাডি করবে। 5%, 10% করতে পারলে ভালো। 10% মানে সেই সংখ্যাটা অনেক বেশি হয়, তাহলে আবার এখানে 1000 স্যাম্পল স্টাডি করা উচিত। তাহলে আমরা যেটা, কারণ প্রথমে আমরা বলেছিলাম যে স্যাম্পলিং আমরা এই জন্য করি যে টাইম বাঁচানোর জন্য। স্যাম্পলিং আমরা এমন করি যে হচ্ছে কস্ট বাঁচানোর জন্য এবং অ্যাকুরেসির জন্যও বটে। তাহলে যেটা হচ্ছে 5% বিভিন্ন কি বলবো মানে অভিজ্ঞ ব্যক্তিগণ বলেছেন, বলে থাকেন যে হচ্ছে 5% এবং খুব মানে বর্তমান যে নিয়ম রয়েছে আর কি এই ধরনের গবেষণার ক্ষেত্রে, সেগুলোতে বলা হয় যে 5% আর 5% স্যাম্পেল স্টাডি করলে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, যে একটা ফর্মুলা করে আমরা হচ্ছে যে আমরা স্যাম্পেল থেকে এই পদ্ধতিটাই যে স্যাম্পল, মানে এই যে স্যাম্পেল আমি এবার নিয়ে গেলাম, তাহলে 8000-এর থেকে আমার কাছে হলো, আমি তাহলে হচ্ছে এবার হচ্ছে 300 মানে ওই 85 জন বা 390 জন বা 300 বা 400 জন আমি হচ্ছে স্যাম্পেল এখানে স্টাডি করতে পারি। সাধারণত এইটা আমাদের কাছে যখন কোনো গবেষক কথা বলে, তখন আমরা সরাসরি ওই মোটামুটি একটা ক্যালকুলেশন মাথায় চলেই আছে, বলে দিই ও ঠিক আছে তুমি তো এটার উপরে কাজ করছো, ঠিক আছে তুমি ওই যেটা বললাম যে এর কম করলে কিন্তু অ্যাকুরেসি আসবে না, এর থেকে আবার খুব বেশি যদি হয়, পরে আসি জায়গাগুলোতে, তাহলে দেখা যাবে সেখানে ডাটা হ্যান্ডেল করা খুব অসুবিধা হতে পারে। তাহলে যেটা হচ্ছে যে আমরা সাধারণত হচ্ছে যে এইখানটা আমি 400 স্যাম্পেলের কথা বলছি, 400 থেকে 500 স্যাম্পেল আমরা স্টাডি করতে পারি স্ট্যান্ডার্ড। তাই হয় যে আমরা ফিট বেসড কাজগুলো করার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেই বলে থাকি যে 400-500 স্যাম্পেল, 500-600 স্যাম্পেল তোমরা স্টাডি করো। তাহলে দেখা গেল যে 10% স্যাম্পেল না হলেও 10% এর কাছাকাছি যেতে পারে, এটা মোর দেন 5% স্যাম্পল স্টাডি করা হবে। এবং সেক্ষেত্রে ঠিকঠাক যদি আমি স্যাম্পলিং করতে পারি, সেটা স্যাম্পলিং করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তাহলে কিন্তু আমি সঠিক সিদ্ধান্তে আমি পৌঁছাতে পারবো। এটাই। এবার এইটার সঙ্গে আমি কিছু জিনিস যেগুলো আমরা টার্মিনোলজি ব্যবহার করে থাকি, রিলেটেড কিছু বিষয় রয়েছে। যেমন এখানে সাধারণত আমি এই জন্যই বলছি যে আমরা অনেক সময় না, মানে যখন আমরা হয়তো কোথাও একটা পিএইচডি তে ভর্তির জন্য একটা ভাইবা দিতে গেলাম, বা কোথাও একটা ভাইবা দিতে গেলাম, তখন বিভিন্ন বিষয় জিজ্ঞেস করা হয়। সাধারণত আমরা জিজ্ঞেস করে থাকি, আমি নিজেও জিজ্ঞেস করি স্যাম্পল সাইজ কত, স্যাম্পল কত, এগুলো কতগুলো ব্যাপার রয়েছে যেগুলো হয়তো অনেক সময় আমরা শুনে শুনে অভ্যস্ত, কিন্তু বিষয়টা জানি। ধরো স্যাম্পল এলিমেন্ট, হোয়াট ইজ স্যাম্পল এলিমেন্ট। তাহলে এইগুলো কিন্তু আমাকে ওই যে স্যাম্পল এবং স্যাম্পলিং, এই জায়গাগুলোতে স্যাম্পলিং করার সময় তখন কিন্তু আমাকে এই বিষয়গুলো সবগুলো মাথায় রাখতেই হবে যে স্যাম্পলিং এলিমেন্ট হচ্ছে যে ইচ এন্টিটি বলা হয়, মানে যে পপুলেশন থেকে আমরা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করছি সেগুলোকে, মানে প্রত্যেকটা, সেটা হতে কোনো পার্সন হতে পারে, মানে কোনো ব্যক্তি হতে পারে, কোনো একটা ফ্যামিলি হতে পারে, কোনো গ্রুপ হতে পারে, কোনো অর্গানাইজেশন হতে পারে। তাহলে সেইগুলোকে আমরা হচ্ছে স্যাম্পল এলিমেন্ট বলে থাকি। মানে সাপোজ এইখানটায় আমার যেটা আমি বলেছিলাম যে 8000 আমার হচ্ছে, এখানটায় উইমেন হচ্ছে আমার হচ্ছে আমার লক্ষ্য, যেটা বললাম যে 8000 উইমেন হচ্ছে ওল্ড এজ পেনশন আন্ডারে রয়েছে। তাহলে এইখানটায় এরা হচ্ছে স্যাম্পল এলিমেন্ট। এরা ইন্ডিভিজুয়ালি স্যাম্পল এলিমেন্ট হতে পারে, আবার হচ্ছে ইয়েতেও হতে পারে, গ্রুপেও হতে পারে। তাহলে এইবার এইভাবে তাহলে হচ্ছে যে এইটাকে আমরা স্যাম্পল এলিমেন্ট বলছি। ঠিক তেমনি আরেকটা মানে টার্মিনোলজি আমরা ব্যবহার করে থাকি, শব্দ যোগল রয়েছে যেগুলো আমরা এই গবেষণার ক্ষেত্রে, স্যাম্পল ইউনিট, যে তোমার স্যাম্পল ইউনিট কিরকম ছিল, অনেক সময় জিজ্ঞেস করা হয় তোকে। তাহলে স্যাম্পল ইউনিটটাকে ওই যেটা বললাম যে এখানটায় আমরা যেটা বললাম যে ওই সংখ্যাটা বললাম, তো স্যাম্পল ইউনিট হচ্ছে ইন্ডিভিজুয়াল হতে পারে, মানে একাও স্যাম্পল ইউনিট হতে পারে। আর একটা হচ্ছে যে নাম্বার কালেকশন অফ, মানে কি বলবো, একসঙ্গেও হতে পারে, মানে যেভাবে হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা হবে সেইভাবে হচ্ছে সেটা নির্দিষ্ট করা হয়ে থাকে। এই জন্য এইটা যেমন একটা আমার হচ্ছে আমার তোমার স্যাম্পল ইউনিট, আমি দেখা গেল কোনো একটা গবেষণা যেটা বললাম যে উত্তর দিনাজপুর জেলা যদি হয়, উত্তর দিনাজপুর জেলা আমার কাছে একটা স্যাম্পল ইউনিট হতে পারে, সেটাও একটা হতে পারে। তাহলে আমার কাছে বড় পার্সপেক্টিভে অনেকগুলো জেলা ছিল, তার মধ্যে আমি উত্তর দিনাজপুর জেলা নিলাম, তাহলে সেটা আমার কাছে একটা স্যাম্পল ইউনিট হতে পারে। আবার যখন আমি হচ্ছে সেখানকার উইমেন
পেনশনার্সদের যখন আমি স্টাডি করছি, তারাও আমার কাছে স্যাম্পল, একজন বেনিফিশিয়ারি সে আমার কাছে স্যাম্পল ইউনিট হতে পারে। তাহলে সেটা কি হতে পারে, স্যাম্পল ইউনিট ডিপেন্ড অন দ্য নেচার অফ ইউর অ্যানালাইসিস। হ্যাঁ, তো সেটা ভিলেজ হতে পারে, সেটা ডিস্ট্রিক্ট হতে পারে, ব্লক হতে পারে, হোল নেশন হতে পারে। এবার আরেকটা যেটা হচ্ছে, যেটা এর সাথে আরেকটা খুব যেগুলো খুব বললাম যে কিছু জিনিস যেগুলো খুঁটিনাটি কিছু জিনিস গবেষণার ক্ষেত্রে স্যাম্পলিং এর ক্ষেত্রে জিজ্ঞেস করা হয়ে থাকে বা জানা আমাদের প্রয়োজন, যে স্যাম্পলিং ফ্রেম কি? এইটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম হচ্ছে কমপ্লিট লিস্ট অফ অল ইউনিটস। যেটা আমরা ইউনিটস এর কথা বললাম বা এলিমেন্টস এর কথা বললাম, সেইটা হচ্ছে কমপ্লিট যে লিস্টটা থাকছে সেটাকে আমরা বলছি যে হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। যেমন এইখানটায় আমরা 8,000 ওল্ডেজ পেনশন হোল্ডারের কথা বললাম। এই যে 8,000 ওল্ডেজ পেনশন হোল্ডার উইমেন রয়েছেন, এরা কিন্তু এই যে কমপ্লিট লিস্টটা, এইটা কিন্তু হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। এবং স্যাম্পলিং ফ্রেমকে অনেক সময় বলা হয় ওয়ার্কিং পপুলেশন। এটাকে ওয়ার্কিং পপুলেশন। ওই যে যেটা বললাম যে টোটালটা যদি আমার এখানে 20,000 মোট পেনশনার্স হয়, তাহলে 20,000 হচ্ছে আমার কাছে এখানটা হচ্ছে পপুলেশন। আর আমি কাজ করছি কতজনের উপরে? কাজ করছি আমি হচ্ছে 8,000 জনের উপরে, কারণ 8,000 হচ্ছে উইমেন পেনশন হোল্ডার। তাহলে এই 8,000 জন হচ্ছে আমার কাছে হচ্ছে কি টার্গেট গ্রুপও বটে এটাকে, বা টার্গেট স্টাডি, মানে টার্গেট অফ স্টাডিও বটে। এইটাকে আবার আমরা ওয়ার্কিং পপুলেশন বলে থাকি। এবার এই টার্গেট অফ স্টাডি বলতে বলতে চলে এলো যে আরেকটা বিষয় রয়েছে আমরা খুব ব্যবহার করে থাকি, যে টার্গেট পপুলেশন। হোয়াট ইজ টার্গেট পপুলেশন? তো টার্গেট পপুলেশনও ঠিক এই যেটা বললাম যে এখানটা আমার 8,000 হচ্ছে, এই যে 8,000 উইমেনের কথা বলা হচ্ছে, এই 8,000 উইমেন হচ্ছে আমার কাছে কিন্তু হচ্ছে টার্গেট পপুলেশন। 8,000 মহিলা, এরা কিন্তু আমার কাছে হচ্ছে টার্গেট পপুলেশন। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়, এক এক করে আমরা বলছি যে স্যাম্পল এবং স্যাম্পলিং এর ক্ষেত্রে এগুলো মাথায় রাখা আমাদের খুব জরুরি। আরেকটা যেটা হচ্ছে স্যাম্পলিং ট্রাইট বলা হয়, বা মানে মুখ্য স্যাম্পলিং এর কতগুলো, মানে কি বলবো, মুখ্য যে বৈশিষ্ট্যগুলোকে দেখে আমরা ওই স্যাম্পলিংটা করে থাকি। যেমন যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে এইখানটায় এই 20,000 থেকে এই 8,000-কে আমরা কিভাবে বের করব, মূল কোন জায়গাটাকে আমরা ইমপ্রেশন দিলাম, তাহলে প্রথমেই যেটা হচ্ছে যে সেটা হচ্ছে উইমেন। প্রথমেই উইমেন, তাহলে উইমেন তাহলে কি আমরা জেন্ডার, তাহলে এটা মানে স্যাম্পলিং ট্রাইট হচ্ছে সেটাই, যেটা হচ্ছে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, মুখ্য বিষয়কে কেন্দ্র করে যখন আমরা ভাগগুলো করে থাকি, ইট মে বি এজ, ইট মে বি জেন্ডার, যে কোনোটা হতে পারে। যেমন আমরা এখানে জেন্ডারকে ধরে আমরা এগুলো। এবার আরেকটা মানে ওই টার্মিনোলজি আমরা এখানে ব্যবহার করে থাকি, এবং এইগুলো জানা দরকার, আমি সেইগুলোই একটা একটা করে বলছি। যেটা হচ্ছে স্যাম্পলিং ফ্র্যাকশন বলা হয়। স্যাম্পলিং ফ্র্যাকশন, যে হঠাৎ করে জিজ্ঞেস করলো তোমার স্যাম্পলিং ফ্র্যাকশন কত ছিল, এই যে তুমি কাজ করছো, তো স্যাম্পলিং ফ্র্যাকশন কত ছিল? স্যাম্পলিং ফ্র্যাকশন হচ্ছে যে পপুলেশন টোটাল রয়েছে তার থেকে যে স্যাম্পলটা নিয়ে আমি স্টাডি করছি তার হচ্ছে মানে প্রপোর্শনেট পার্ট, অনুপাত, কত অনুপাত আমি দিচ্ছি, কতটা অংশ নিয়ে আমি কাজ করছি। ওই যেটা বললাম যে আমি যখন 8,000 উইমেন থেকে যদি আমি ওই ফর্মুলায় ফেলে ওই n/n +1 ইন্টু মানে সরি মানে n+1 ইন্টু স্কোয়ার যদি আমরা স্টাডি করি, যে ফর্মুলা যেটা হচ্ছে সেখানটা যে আমার স্যাম্পল সাইজটা আছে সেটা বললাম যে আমরা ওই 380+ যেটা আসছে সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখা গেল এটা কিন্তু 5% হচ্ছে। তাহলে এই যে 5% হচ্ছে, এই 5% স্যাম্পলটাই হচ্ছে স্যাম্পল ফ্র্যাকশন। এটা কি বলা হচ্ছে? স্যাম্পল ফ্র্যাকশন। এবার এই যে এইটা একটা জিনিস গেল। আরেকটা যেটা বলছি, যখন আমরা স্যাম্পলিং এর কথা বলবো তখন হচ্ছে আরেকটা বিষয় খুব গবেষণা জগতে ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে যে বায়াসড স্যাম্পল।
এবার বায়াসড স্যাম্পল কি, যেখানে হচ্ছে যদি দেখা গেল যে তুমি যে স্যাম্পেল গুলোকে নিচ্ছ, আমরা যে স্যাম্পেল গুলোকে দিচ্ছি কাজের জন্য, সেই স্যাম্পেল গুলোতে যদি আমরা যে বিষয়গুলোকে স্টাডি করতে যাচ্ছি তার যদি সমস্ত ক্যারেক্টার গুলো প্রতিফলন না ঘটে, তাহলে সেটাকে বলা হয় বায়াসড স্যাম্পল। বায়াসড স্যাম্পল কেন বায়াসড স্যাম্পল, মানে এবার কেন হয় সেটা কিভাবে হতে পারে, মানে এমন হতে পারে যে আমি একটা কোনো কাজ করতে যাচ্ছি, দেখা গেল যে কোনো একটা জনগোষ্ঠীর উপরে কাজ করছি, মানে এটা হতে পারে ট্রাইব, হতে পারে কাস্ট, বা যে কোনো একটা জনগোষ্ঠীর উপরে আমি হচ্ছে আমার গবেষণাটাকে করছি। সেখানটায় দেখা গেল যে একটা জেলাতে দেখা গেল যে 20খানা ব্লক রয়েছে। এবার 20টা ব্লকের মধ্যেই সেই জনগোষ্ঠী, মানে সাপোজ জনগোষ্ঠী এক্স, তারা হচ্ছে 20টা জেলাতেই কম বেশি বসবাস করে। সরি, 20টা জেলা আমি বলছি না, মানে 20টা ব্লক বলছি, যে কোনো একটা জেলা 20টা ব্লকে তারা কম বেশি বসবাস করে। একটা জেলা হতে পারে, তাহলে আমাকে হচ্ছে রাজ্যে চলে যেতে হতো। আমি যেহেতু বলতে শুরু করেছিলাম যে একটা জেলার মধ্যে ধরে নিলাম 20টা ব্লক রয়েছে, 20টা ব্লকের মধ্যে আহ, সেই জনগোষ্ঠী তারা হচ্ছে স্ক্যাটারলি বসবাস করে। তাদের মধ্যে আবার এমন দেখা যায় যে দেখা গেল 20টা ব্লকের মধ্যে 2টা ব্লকে তাদের জনসংখ্যা অনেকটাই বেশি, বাকি 18টা ব্লকের মধ্যে খুব স্ক্যাটারলি, খুব সামান্য পরিমাণে, হয়তো 1%, কোথাও 0.5%, কোথাও হয়তো 10% বসবাস করছে। আবার দেখলাম দুটো ব্লকের মধ্যে তাদের জনসংখ্যা প্রায় 30%। এবার যদি এমন হয়, এই যে তো দেখা গেলাম যে আমরা যখন গবেষণা করতে যাচ্ছি, স্যাম্পেল যখন আমরা নিচ্ছি, যে সব জায়গাতে না গিয়ে ওই যে দুটোতে বেশি উম, জনসংখ্যা রয়েছে সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে 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 দুটো ব্লকে তাদের জনসংখ্যা বেশি, তাদের দুটোই হতে পারে। একটা হতে পারে যে তারা আর্থিক দিক থেকে সচ্ছল, এটা একটা হতে পারে। মানে আমি আর্থিক সামাজিক দুটো দিকের কথাই বলছি, শুধু আর্থিক কেন বলবো। আবার পাশাপাশি হতে পারে যে তারা এই দুটো দিক থেকে হচ্ছে খুবই নিম্ন স্তরে রয়েছে, সেটা হতে পারে। এবার আমি যদি তেমন করি যে আমি সব জায়গায় না গিয়ে এই দুটো ব্লকের থেকে আমার প্রয়োজনীয় স্যাম্পেলটা নিয়ে নিই, তাহলে কিন্তু আমার প্রত্যেকের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে না। বিকজ অফ এই যে স্ক্যাটারলি বসবাস করছে, হয়তো দেখা গেল এই দুটো ব্লক এমন যে এই দুটো ব্লক হচ্ছে সেই জেলার হয়তো সদর ব্লক হতে পারে, যেখানে হচ্ছে যে চাকরি সূত্রে তারা থাকতে পারে, তাদের সেখানে ওই কমিউনিটির মানুষজন যারা রয়েছে তাদের কিন্তু আর্থিক অবস্থা অন্যান্যদের তুলনায় একটু ভালো, এবং যেটা বা একটু ভালো মানে বেশ ভালো। এবং আবার হতে পারে যে তারা হচ্ছে শিক্ষা বা অন্যান্য প্যারামিটার গুলো তাদের ভালো রয়েছে। তাহলে সেইটা দিয়ে যদি এবার আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জনসংখ্যা বা ওই জনগোষ্ঠী তাদের মানে দুটি হতে পারে, যে তাদের অবস্থা খুব ভালো বা তাদের অবস্থা খুব খারাপ, তাহলে সেটা কিন্তু বায়াসড স্যাম্পল হয়ে যাবে। কারণ স্যাম্পলের আমি যখন স্যাম্পলিং করছি, স্যাম্পলটা যখন আমি নিচ্ছি, তখনই কিন্তু আমার মধ্যে বায়াসনেস থাকছে, যে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে যেখানে হচ্ছে যে সবার রিপ্রেজেন্টেশন পাচ্ছি না, সেরকম জায়গা থেকে দিয়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে বায়াসড স্যাম্পল হয়। আবার এইটার সঙ্গে সঙ্গে একটা প্যারামিটারের কথাটা আমি বলেই ফেলেছিলাম, যে একটা প্যারামিটার্স বলেও একটা ব্যাপার রয়েছে, যেটা ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। যে যে ক্যারেক্টার গুলো আমরা আলোচনা করি সেগুলোকে আমরা প্যারামিটার বলি। আমরা সাধারণত বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু আমরা জিজ্ঞেস করেই থাকি যে তুমি কি কি প্যারামিটার স্টাডি করবে। এই যে স্যাম্পেল গুলো নিচ্ছ, বা তোমার যদি ঠিক আছে তুমি এই স্যাম্পেল সাইজ বললে তুমি 5% স্টাডি করো বা 8% বা 10% স্টাডি করছো, সেটা 500 বা 700 বা 200, মানে সরি মানে 400 বা 500 তোমার যে স্যাম্পেল নিচ্ছ, সেই স্যাম্পেলে তুমি কি দেখবে, তুমি যে দেখতে চাইছো সেগুলো কি কি প্যারামিটার গুলো স্টাডি করলে তোমার বিষয়টা তুমি পাবে। তাহলে প্যারামিটারটা হচ্ছে যে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। এই পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে সেইগুলো কিন্তু আমার কিন্তু প্যারামিটার হিসেবে চলে আসে। এবার আরেকটা যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, সেটা স্যাম্পলিং এরর, মানে ওই স্যাম্পলিং এর ভুল যেটা হয় আর কি। আমরা এতক্ষণ পর্যন্ত বলে যাচ্ছি স্যাম্পলিং বলে যাচ্ছি, স্যাম্পল বলছি মানে নমুনা এবং নমুনা সংগ্রহের
বিষয়গুলো এবং রিলেটেড, বিশেষ করে আমি রিলেটেড বিষয়গুলো যেগুলো স্যাম্পল এবং স্যাম্পলিং এর সঙ্গে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আমাদের খুব খুঁটিনাটি এবং জানা দরকার, সেই বিষয়গুলোর সঙ্গে বলছিলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যাম্পলিং এরর, মানে যেটা হচ্ছে যে এই স্যাম্পলিং এর নমুনা সংগ্রহের ভুল বা ভুল নমুনা। এইবার এইটা কি করে হয়, এইটা সাধারণত যেটা হচ্ছে যে প্রথমত মানে কেন হয়ে থাকে যদি বলা হয়, তাহলে হচ্ছে যে এই টোটাল পপুলেশন ভ্যালুজ আর হচ্ছে স্যাম্পলিং ভ্যালুজ এর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে স্যাম্পলিং ইরর। স্যাম্পলিং ইররটা হচ্ছে টোটাল পপুলেশন, মানে আই থিঙ্ক, মানে আমি যেটা বলছিলাম যে যদি আমার 20,000, 20,000ই বলেছিলাম, 20,000 যদি আমার পপুলেশন হয়, তার মধ্যে টার্গেট অফ স্টাডি হচ্ছে আমার হচ্ছে 8,000, এবং সেখানটায় আমি স্যাম্পেল নিচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার স্যাম্পেলটা হচ্ছে তখন ওই যে অংশটা আমরা নিচ্ছি, কোনটা যে যে অংশটা আমরা ওই 400 যে আমরা বললাম যে স্যাম্পল স্টাডি করব, সেই 400 যে স্যাম্পল যেটা হচ্ছে, তাহলে সেইখানটায় হচ্ছে যে পপুলেশন ভ্যালু, টোটাল পপুলেশন ভ্যালু এবং এই যে স্যাম্পলিং ভ্যালু, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু স্টাডি করা উচিত, যেটা ওই যে পার্সেন্টেজে বলা হয়েছে, সেইটা যদি ঠিকঠাক না থাকে সিলেকশনের সময়, এবং যেটা হচ্ছে যে স্যাম্পল সিলেকশনের সময় যদি বায়াস মানে থাকে, তাহলে সমস্যা হতে পারে। তাহলে মানে বায়াস ফ্রি ভাবে এবং হচ্ছে যে সেই ভ্যালুটাকে ঠিকঠাক ক্যালকুলেট করে যদি আমরা আসতে পারি, তাহলে হচ্ছে স্যাম্পলিং এরর এড়ানো যায়। এবং যদি না হয়, তাহলে সেটাকে বলা হয় স্যাম্পলিং এরর। এবং এই স্যাম্পলিং এররে সাধারণত এইখানটায় বলা হয়, তাহলে আমরা কি করে এড়াতে পারি? আমরা বলতে পারি যদি ছোট মাপের মানে ছোট সাইজের স্যাম্পেল হয়, তাহলে হচ্ছে স্যাম্পলিং এরর ছোট সাইজ হলে, মানে খুব কম হলে এরর বেশি হতে পারে। মানে যেমন আমরা ছোট করে নিই, মানে ছোট করলে যে আমরা বলছিলাম যে খরচ কম, টাইম কম লাগে, কিন্তু সেটা যদি খুবই মাত্রাতিরিক্ত ছোট হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে ভুল হতে পারে। আমি এই ক্ষেত্রে একটা জাস্ট মানে খুব প্রাসঙ্গিক সেটা বলার চেষ্টা করি। আমরা সাধারণত দেখি যে নির্বাচনের সময় যে এক্সিট পোল গুলো হয় প্রতিবারই, এবং এবং এটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক রয়েছে অনেক আগেই, বিভিন্ন দেশে এটা নিয়ে প্রচুর ইয়ে রয়েছে যে এক্সিট পোল থাকা উচিত কি উচিত না, এটা না আমাদের দেশেও প্রচুর বিতর্ক রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় এক্সিট পোলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে যে সংস্থাগুলো করে থাকে, তারা কিন্তু রেজাল্ট মেলাতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে, মানে এখন অব্দি তাই হয়েছে, মানে খুব ধারে কাছেই যায় না। তো সেইটা কেন হয়, মানে এইটা এই স্যাম্পলিং এরর এবং হচ্ছে বায়াসড স্যাম্পল, মানে এইটা, মানে এই জন্য হচ্ছে যে আমি যদি সঠিক আমাকে মানে সিদ্ধান্তে যেতে হয়, তাহলে কিন্তু আমার হচ্ছে এই জায়গাগুলোকে ওই স্যাম্পল সাইজ একটা বড় বিষয়, যে আমি কতটা মানে আমি তো একদম ছোট, মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোতে কি হয় স্মলার স্যাম্পল সাইজ করে, শুধু স্মলার নয়, মানে বিভিন্ন প্যারামিটার গুলো যেগুলো ঠিক করা হয়, এবং যে অ্যাকচুয়ালি যখন মানে এখানটার সঙ্গে ভোটিং বিহেভিয়ার এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যে স্টাডি করা হয়, যে সিচুয়েশনে স্টাডি করা হয়, সেইগুলো একজ্যাক্ট রেজাল্ট দিতে ব্যর্থ, মানে বারবারই দেখা যাচ্ছে যে ব্যর্থ হয়েছে। তো এই জায়গাগুলোতে এই জন্য হচ্ছে যে স্যাম্পলিং এররকে যদি দূর করা যায়, স্যাম্পলিং এররকে যদি দূর করে এবং বায়াসড ফ্রি ভাবে যদি আমরা স্যাম্পলিং করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য এই ক্ষেত্রেও দিতে পারতাম, মানে এক্সিট পোল বারবার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখ মানে এটা আমি জাস্ট এর সঙ্গে অনেকটা রিলেট হচ্ছে বলে আমি এটা বললাম। এইখানটায় এই স্যাম্পলিং যে এরর রয়েছে, এবার এই স্যাম্পলিং এররের যেটা হচ্ছে, আবার যেটা হচ্ছে যে স্যাম্পলিং এররকে, এই এররটাকে আবার হচ্ছে আমরা দুভাগে ভাগ, কিছুটা বলা হয় মানে গবেষণার ক্ষেত্রে, একটা হচ্ছে যে স্যাম্পলিং এরর যেটা বললাম, আরেকটা হয় যেটা হচ্ছে নন স্যাম্পলিং। নন স্যাম্পলিং এররটা আবার কি? নন স্যাম্পলিং স্যাম্পলিং এরর যেটা বললাম যে ফাংশনাল সাইজের ব্যাপারটা হচ্ছে সেই কতটা কি হচ্ছে সেটার একটা ব্যাপার, যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে সেখানে এরর দেখা যাচ্ছে। আর সিস্টেমেটিক এররটা হচ্ছে যেটা হচ্ছে যে এই যখন আমরা স্যাম্পল নিচ্ছি, দেখা গেল যে আমরা স্টাডি যে ডিজাইন করছি, আমরা যখন গবেষণা করতে যাবো আমাদের একটা স্টাডি ডিজাইন করতে হয়, কিভাবে সেই স্টাডির ডিজাইনটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি, স্যাম্পল মানে কি বলবো, মানে ওই যে লিস্ট, দেখা গেল যে যখন আমরা এই কাজগুলো পরে আমি আসছি যে স্যাম্পলিং কে মানে হয়তো আজকে ওই
পুরো ব্যাপারটা আলোচনা এক জায়গায় করা সম্ভব নয়। দেখি পরে যদি আরো কখনো সুযোগ হয় বাকি পার্টে আলোচনা করবো যে স্যাম্পলিং এর দুটো ব্রড পার্সপেক্টিভ রয়েছে, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো সাধারণত ওই যে প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেটা করা হয়, প্রবাবিলিটি স্যাম্পলিং এ বলা হয় যে দুটোই মানে প্রবাবিলিটি স্যাম্পলিং নন প্রবাবিলিটি স্যাম্পলিং দুটোই করার পদ্ধতি রয়েছে। এবার যেটা হচ্ছে যে আমরা এই স্যাম্পলিং গুলো করার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যেখান থেকে তথ্য নিচ্ছি কোথা থেকে নিচ্ছি, মানে আমরা কোন লিস্ট থেকে আমরা ব্যবহার করছি। হয়তো দেখা গেল যেটা বললাম যে আহ, যে 8,000 উইমেন হচ্ছে ওল্ডেস্ট পেনশন, সরি উইমেন, হ্যাঁ ওল্ডেস্ট পেনশন হোল্ডার রয়েছে, এই 8,000-এর তথ্যটা আমি কোথা থেকে পেলাম, কাদের কাছ থেকে নিয়েছি, এইটা কিন্তু একটা বড় বিষয়। যে আমি যদি ভুল জায়গা থেকে তথ্য নিই তাহলে দেখা যাবে যে আমি যখন কাজ করতে যাব আমার কাছে ভুল তথ্যই আসবে, এবং এইটা খুব বড় সমস্যার ব্যাপার। যেটা হচ্ছে যে এই তথ্যগুলো সাধারণত বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন স্কিম, এই পলিসিগত যে কাজগুলো আছে এগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যদি সঠিক জায়গা থেকে তথ্য না নেওয়া যায় তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এক এক জায়গায় এক এক রকম তথ্যের সরবরাহ করে থাকে, এবং তাতে যেটা হচ্ছে এই তথ্যের যে ডিসক্রিপেন্সি, এই তথ্যের ডিসক্রিপেন্সির জন্য গবেষণার সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় না। তাহলে এইটা হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে সিস্টেমেটিক এরর। মানে যেটা হচ্ছে মানে স্যাম্পলিং এররের বাইরেও আরেকটা যেটা হচ্ছে যে এটা স্যাম্পলিং এর জন্য এরর না, এটা সিস্টেমেটিক, আমি ডিজাইনটাই ভুল করলাম, আমি আমার কাজের ডিজাইনটাই ভুল করলাম, বা আমি যে জায়গার থেকে তথ্যটা সংগ্রহ করলাম আমি তথ্যটাই ভুল একটা তথ্যকে ধরে আমরা এগোচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সাধারণত যে তাহলে আমরা কোন তথ্যগুলোকে সঠিক তথ্য বলে ধরে এগোবো, সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্টের যে সমস্ত মানে তথ্য সরবরাহের বা তথ্য সংগ্রহের যে ভান্ডারগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো থেকে তথ্য সংগ্রহ করা উচিত। এবং অবশ্যই গবেষণা, যে প্রিভিয়াস যে গবেষণাগুলো হয়েছে, যে থিসিস গুলো রয়েছে সেগুলো দেখা যেতে পারে, কিন্তু তথ্য নেওয়ার ক্ষেত্রে আমি যখন এই ব্যাপারগুলোর কথা বললাম, এরকম ধরনের তথ্যগুলো সাধারণত প্রিজার্ভ করে থাকে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অফ, মানে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট। তাহলে সেই গভর্নমেন্টের সেই ডিপার্টমেন্টের যে সরকারি মানে সেই ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি আমরা তথ্য সংগ্রহ করি তাহলে কিন্তু আমরা সঠিক তথ্যগুলো পেয়ে থাকবো। তাহলে সেখানটায় হচ্ছে এরর হওয়ার, স্যাম্পলিং এর ক্ষেত্রে এরর হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই ক্ষেত্রে এইভাবে যদি আমরা বলি তাহলে যেটা হচ্ছে যে এইখানটায় আমরা স্যাম্পলিং এর একটা মানে স্যাম্পলিং আমি বলতে গিয়ে যে কিছু জায়গা তুলে ধরলাম, এরপরে বড় একটা অংশ থেকে গেল, সেটা হচ্ছে যে স্যাম্পলিং এর যেটা বলছিলাম যে এই স্যাম্পলিং এর দু ধরনের পদ্ধতি রয়েছে, একটাকে প্রবাবিলিটি স্যাম্পলিং বলছে আর একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছে। তো এই প্রবাবিলিটি স্যাম্পলিং নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে গেলে আবার এটা বিষয়টা মানে আরো একটা ক্লাস কেন, আর একটা ক্লাসও সম্ভব নয়, মানে ক্লাস বলছি মানে আরো অনেকটা সময় এর প্রয়োজন। তো আমি সেই ডিটেলসে যাচ্ছি না, পরে হয়তো সেটা নিয়ে পরে আরেকবার আমরা আলোচনায় আসবো। এবার এই টাইপস অফ স্যাম্পলিং এর যেটা হচ্ছে যে দুটো আমি শুধু বলি যে একখানে হচ্ছে যে একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেটা বলা হচ্ছে যে মানে এভরি ইউনিট অফ স্যাম্পল, মানে যেখানে প্রবাবল থাকে বারবার হচ্ছে সেটাকে স্টাডি করা হয়। আরো কিছু তার ক্যারেক্টার রয়েছে, যেটা হচ্ছে যে মানে যে স্যাম্পেলের সাইজটা আমি জানবো, স্যাম্পেলের একদম যেটা হচ্ছে যে কি বলবো যে কমপ্লিট লিস্টটা আমি স্টাডি করব, মানে এই স্যাম্পল এবং একই স্যাম্পল প্রথম থেকে শেষ অবধি স্টাডি করে যাও সেইগুলো থেকে। আবার পাশাপাশি যেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং রয়েছে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেটা হচ্ছে রিসার্চারের অনেকটা বেশি স্বাধীনতা থাকে, সেখান থেকে তিনি কোন স্যাম্পলটাকে নিয়ে স্টাডি করবেন এই করবেন, ওখানটায় পুরোটাই যে প্রথম থেকে নোন স্যাম্পল থাকছে সেটা নয়। তো এবার এইটা তাহলে এইভাবে আমরা দুটো ভাগে একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এভাবে করে। এবার প্রবাবিলিটি স্যাম্পলিং এর আবার অনেকগুলো হচ্ছে ফর্ম, এই এই যার ফলে বলছে যে পুরোটা আমরা এখন আলোচনা করে শেষ করা সম্ভব হয় না। সেই প্রবাবিলিটি স্যাম্পলিং এর শুধু ফর্ম গুলোর নাম আমি বলে দিতে পারি, বলে দিই জাস্ট
শেষ করব মানে এইগুলো বলে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে প্রবাবিলিটিতে কি কি হতে পারে। একটা র্যান্ডম স্যাম্পলিং, যেটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হতে পারে, স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হতে পারে, সিস্টেমেটিক স্যাম্পলিং হতে পারে, ক্লাস্টার স্যাম্পলিং হতে পারে, মাল্টি স্টেজ স্যাম্পলিং হতে পারে, মাল্টি ফেজ স্যাম্পলিং হতে পারে। এইগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে দেখি, এবং এইগুলো এখন ডিটেলস বলা মানে আজকে এই ডিটেলস আর যাচ্ছে না। এরপরে একটা যেটা হচ্ছে, তাহলে একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর কথা বললাম, যে যেখানটায় হচ্ছে স্যাম্পেলের যেটা হচ্ছে যে রিসার্চার অনেকটা তার মতো করে রিসার্চের প্রকৃতিকে ধরে মানে তার চরিত্রকে ধরে, রিসার্চের চরিত্রকে ধরে সেখানে স্যাম্পলিং ঠিক করে থাকে। সেখানটায় যেটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যেটা হচ্ছে যে আগের থেকেই মানে কি বলবো লিস্ট, বা আগের থেকে সেই লিস্ট অফ পার্সন, লিস্ট অফ রিসার্চ ইউনিট, সেই সম্পর্কে হচ্ছে স্কলারের থাকে না। তো এইখানে যেটা হচ্ছে যে এই ধরনের রিসার্চের ক্ষেত্রে নন প্রবাবিলিটি, এইগুলোকে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলা হয়। এবার এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর আবার হচ্ছে কতগুলি ধরন রয়েছে। ওখানে যেমন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ধরন বলছি, এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কনভিনিয়েন্স স্যাম্পলিং একটা পদ্ধতি রয়েছে, পারপাসিভ স্যাম্পলিং একটা পদ্ধতি রয়েছে, কোটা স্যাম্পলিং রয়েছে, স্নোবল স্যাম্পলিং রয়েছে, ভলান্টিয়ার স্যাম্পলিং রয়েছে। এরকম 5টা পদ্ধতি রয়েছে যেভাবে হচ্ছে এই স্যাম্পলিং গুলো করা হয়ে থাকে। তো সাধারণত আশা করি এই পদ্ধতিগুলো, যেগুলো প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করার অবকাশ এখানে না রেখে পরে কখনো আমরা সেগুলো আলোচনা করব, সেই আশা রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে শোনার জন্য। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ স্যার। স্যার কিছু প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন, স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্যাম্পল অ্যান্ড এ স্যাম্পলিং ফ্রেম? আচ্ছা, স্যাম্পল এবং স্যাম্পলিং ফ্রেম আমি বলছিলাম। স্যাম্পল কি বলবো, স্যাম্পলটা হচ্ছে, স্যাম্পলিং ফ্রেমটা হচ্ছে টোটাল লিস্ট অফ স্যাম্পল, আর স্যাম্পল যেটা হচ্ছে, স্যাম্পল তো মানে এটা ইন্ডিভিজুয়াল হতে পারে, পুরোটাও হতে পারে। হ্যাঁ, মানে সবটাকে আমরা স্যাম্পল বলতে পারি, আবার হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটাও আমার কাছে স্যাম্পল হতে পারে। আর যখন হচ্ছে ফ্রেম হচ্ছে, যখন পুরোটা টার্গেট যে মানে স্টাডি অফ টার্গেট যেটা পাচ্ছে, সেটা হচ্ছে স্যাম্পল ফ্রেম। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্যাম্পলিং ইউনিটটা কি? হোয়াট ইজ স্যাম্পলিং ইউনিট? হ্যাঁ, স্যাম্পলিং ইউনিট আসলে এগুলো খুব রিলেটেড। ইউনিট ওই যেটা বললাম ইন্ডিভিজুয়াল ইজ এ, আমি এইখানটা যেমন উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমার হচ্ছে ধরে নিলাম 400 আমি স্যাম্পল করছি 8000-এর মধ্যে, তাহলে 400-র মধ্যে মানে একজন ও আমার কাছে স্যাম্পল ইউনিট, আবার হচ্ছে 400টা আমার কাছে স্যাম্পল ইউনিট হতে পারে। এবার এইটা আমি আরেক জায়গায় বলছিলাম যে হয়তো দেখা গেল এইটা আমি অন্যভাবে কোন স্টাডি করছি, যে হয়তো দেখা গেল যে কি বলবো কোনো একটা যে পশ্চিমবঙ্গের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন গুলো রয়েছে, সেখানটা হচ্ছে পাবলিক হেলথ নিয়ে কোনো গবেষণা হচ্ছে, সেখানে কোনো কিছুর একটা ইম্প্যাক্ট স্টাডি করা হচ্ছে, তাহলে মেবি সেখানটার হচ্ছে ইউনিট হচ্ছে দেখা গেল যে যতগুলো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, মানে আমি কিছু কর্পোরেশনে চলে আসি, যে কটা কর্পোরেশন আছে আমি সবগুলো এক একটা মানে এক একটা কর্পোরেশন এক একটা ইউনিট হতে পারে। ওটা ডিপেন্ড অন নেচার অফ রিসার্চ। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হোয়াই স্যাম্পল এন্ড স্যাম্পলিং ইজ ইম্পর্টেন্ট ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ? হ্যাঁ, এটাই তো বললাম যে যেটা হচ্ছে যে এখন আমরা আগে সোশ্যাল সায়েন্স রিসার্চকে যেভাবে দেখতাম, এখন সোশ্যাল সায়েন্স রিসার্চ অনেকটা মানে দুটো দিক, ওই যেটা একটা প্র্যাকটিস আর একটা মানে থিওরিটিক্যাল একটা তো জায়গা রয়েছে, এখন প্র্যাকটিসের জায়গাটা খুব ইম্পর্টেন্স পাচ্ছে। এবং কি বলবো মানে এই ইস্যুস গুলো মানে সোশ্যাল সায়েন্স তো সাধারণত সেইগুলো সোসাইটাল ইস্যুস গুলো নিয়ে কাজ করে, মানে কি বলবো মানে ডিজিজ অফ সোসাইটি।
তো মানে যেমন মানুষের ডিজিজ হয়, সোসাইটিতে তো ডিজিজ রয়েছে, তো সেইগুলোকে নিয়ে যখন কাজ করছি, আমি যখন প্র্যাকটিসের জায়গায় যাচ্ছি, তখন অবশ্যই স্যাম্পল স্টাডি করা মানে কি বলবো মানে জরুরি। এবং এই জন্যই হচ্ছে স্যাম্পল এবং স্যাম্পলিং এর গুরুত্ব বেশি রয়েছে। স্যাম্পল এবং স্যাম্পলিং ছাড়া প্র্যাকটিসের জায়গাগুলো, বিশেষ করে ফিল্ড বেসড যে কাজগুলো, সেগুলো কিন্তু করা খুব টাফ, মানে করা সম্ভব নয়, সেখানে স্যাম্পল লাগবে। হ্যাঁ, সেই জন্যই আমরা স্যাম্পল এবং স্যাম্পলিং এর কথা বলে থাকি। এবং স্যাম্পল এবং স্যাম্পলিং এখন সমাজবিজ্ঞান চর্চায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা স্যার, আরেকটি প্রশ্ন আছে যে হোয়াট ইজ এ স্যাম্পল ইন স্ট্যাটিস্টিক? স্যাম্পল ইন স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ মানে স্ট্যাটিস্টিক্স দিয়েই, এবার আমি ওই জায়গাটাতে যাচ্ছিলাম না। মানে কোয়ান্টিটেটিভ রিসার্চের যে জায়গাটা রয়েছে, সাধারণত ইকোনমিক্স এর ক্ষেত্রে ওই স্টাডি গুলো হয় আর কি, মানে ইকোনমিক্স স্টাডি গুলো করে থাকে। স্ট্যাটিস্টিক্স অবশ্যই আমরা যে স্যাম্পলের কথা বললাম, সেখানে স্ট্যাটিস্টিক্স আমরাও ব্যবহার করে থাকি। এবার আমি ঠিক প্রশ্নটা আমার ঠিক মানে বোঝায়, আমি মানে যেটা হচ্ছে যে ওয়াই স্যাম্পল স্ট্যাটিস্টিক্স না কি বলা আছে? না স্যার, হোয়াট ইজ এ স্যাম্পল ইন স্ট্যাটিস্টিক, মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স তো হচ্ছে কি বলবো, মানে স্যাম্পলকে চর্চা করার বা স্যাম্পলকে অ্যানালাইসিস করার জন্য স্ট্যাটিস্টিক্স তো স্ট্যাটিক নাম্বার, এটা ম্যাথমেটিক্যাল ইস্যু। তো যার ফলে ওটাই রিলেশন, যে স্ট্যাটিস্টিক্স দিয়েই হচ্ছে আমাকে স্টাডিটা করতে হয়, মানে ওই স্যাম্পল গুলোকে স্টাডি করতে হবে। আমি যখন পুরোটাই তো আমাকে স্যাম্পল যখন আমি তৈরি করছি, তখন আমাকে স্ট্যাটিস্টিক্স এর হেল্প নিতে হচ্ছে। আমি যখন সেইগুলোকে ফাইনালি যখন আমি ডেটা যখন আমার উঠে আসবে, সেই ডাটাগুলোকে স্টাডি করে আমাকে স্ট্যাটিস্টিক্স এর সাহায্য নিতে হবে। হ্যাঁ, তবে যেটা হচ্ছে যে আমরা যারা বিশেষ করে মানে রাষ্ট্রবিজ্ঞান, সমাজ, সোশিওলজি আর কি, মানে সামাজিক, মানে সমাজ কি বলবো মানে সমাজ বিজ্ঞান, এই বিষয়গুলোতে বা অন্যান্য ব্রাঞ্চ গুলোতে ইকোনমিক্স যেমন অনেক বেশি পরিমাণে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার করতে পারে, আমরা সেইভাবে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহার আমরা করতে পারি না। আমরা একটা নির্দিষ্ট লিমিট অব্দি কিছু জায়গা অব্দি আমরা হচ্ছে, মানে আমাদের কিছুটা বাধ্যবাধকতা রয়েছে এখনো আমাদের, সেই বলবো যে আমাদের এখনো সেভাবে ট্রেন্ড আমরা হতে পারিনি, মানে স্ট্যাটিস্টিক্স এর ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু এই স্যাম্পেলের সঙ্গে স্ট্যাটিস্টিক্স খুব মানে সম্পৃক্ত ভাবে যুক্ত। মানে যখন আমি স্যাম্পেলকে কালেক্ট করছি, তখন থেকে, প্রথম স্যাম্পলিং যখন আমি করছি তখন থেকেই, এবং স্যাম্পল আমি সিলেকশন করছি তখন থেকে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হচ্ছে, এবং লাস্ট অ্যানালাইসিস অব্দি হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হচ্ছে। স্যাম্পল এন্ড স্ট্যাটিস্টিক্স ভেরি ক্লোজ রিলেশনশিপ বিটুইন বোথ। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন একজন করেছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা আমি বলছিলাম যে এই বিষয়টা প্রকাশকে বলবোই, যে আরেকদিন কোনো সময় আলোচনায় রেখো। প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। দুটো পদ্ধতি, দুটোই আলাদা, মানে দুটোই পদ্ধতি। মানে প্রবাবিলিটি একটা পদ্ধতি, তার মধ্যে বললাম যে অনেকগুলো 5-6 রকমের ফর্ম রয়েছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটা বিষয়, তারও হচ্ছে 5 রকমের ফর্ম রয়েছে। প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে খুব বিশেষভাবে পার্থক্য যদি দেখানো যায়, যে প্রবাবিলিটি স্যাম্পলিং কি হয়, প্রবাবিলিটি স্যাম্পলিং এর হচ্ছে টোটালটাই হচ্ছে রিসার্চার আগে থেকে জানে, মানে ডাটা সম্পর্কে জানে আর কি, পুরোটা তার কন্ট্রাক্ট রেজিস্ট রয়েছে, তার সমস্ত কিছু রয়েছে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে রিসার্চার কিন্তু পুরোটা আগে থেকে জানে না, এবং হচ্ছে রিসার্চার হচ্ছে যেটা হচ্ছে যে তার যে মানে কি বলবো, যে গবেষণার মানে চরিত্র, সেই অনুযায়ী তিনি হচ্ছে তার ওই পদ্ধতিগুলোকে ব্যবহার করে থাকে। হ্যাঁ, মানে এইগুলো হচ্ছে ওই সম্পর্ক, মানে প্রবাবিলিটি নন প্রবাবিলিটির মধ্যে পার্থক্য সম্পর্ক রয়েছে। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে যেটা হচ্ছে যে ডেটার একটা অনেক ভাস্টনেস থাকে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ডেটার ভাস্টনেসটা অনেক কম থাকে, এবং বেশ কিছু ইয়ে রয়েছে আর কি। তো এটা মানে এক দু কথায় বলা সম্ভব নয়, মানে প্রসেস গুলো আলোচনা করলে ওই বিষয়গুলো আসবে, কারণ দুটারই মানে অনেক রয়েছে। যেমন বললাম, এখানে 5টা,
ওখানেও 5টা ফর্ম রয়েছে, 5টা 6টা ফর্ম রয়েছে, প্রবাবিলিটি স্যাম্পলিং এর ফর্ম রয়েছে, র্যান্ডম স্যাম্পলিং রয়েছে, স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং রয়েছে, এবার মাল্টি স্টেজ স্যাম্পলিং রয়েছে, মাল্টি ফেজ স্যাম্পলিং রয়েছে প্রবাবিলিটির ক্ষেত্রে, আরো সিস্টেমেটিক স্যাম্পলিং রয়েছে। আবার যেটা হচ্ছে যে এখানটায় হচ্ছে যে এর ক্ষেত্রে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে এখানটায় কনভেনিয়েন্স স্যাম্পলিং রয়েছে, পারপাসিভ স্যাম্পলিং রয়েছে, কোটা স্যাম্পলিং রয়েছে, স্নোবল স্যাম্পলিং রয়েছে, ভলেন্টিয়ার স্যাম্পলিং রয়েছে। এই সবগুলো যখন আমরা বুঝবো, জানবো, তখন দুটোর মধ্যে পার্থক্য সম্পর্কটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ স্যার আরেকটি প্রশ্ন, এটাই শেষ, যে স্যার সায়েন্সের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে যেমন আপনার কেমিস্ট্রি বলুন বা বায়োলজি বা যেগুলো সাবজেক্ট গুলো আছে, তো সেক্ষেত্রে স্যার এই স্যাম্পেল বা স্যাম্পলিং এগুলো মানে কিরকম কাজ করে বা মানে কিভাবে ওরা এটাকে ব্যাখ্যা করে? হ্যাঁ, মানে এবার আমাদের স্যাম্পেল আর ন্যাচারাল সায়েন্সের স্যাম্পেল তো পুরো আলাদা। আমরা প্রথমেই বলি যে আমরা এমন একটা বিষয় নিয়ে চর্চা করি যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, আর আমাদের স্যাম্পেল মানুষ। হ্যাঁ, আর যেটা মানুষ এবং তার মানে বিভিন্ন দিকগুলো আর কি আমরা চর্চা করি সাধারণত তাদের। আর প্রাকৃতিক বিজ্ঞান বা ওই ন্যাচারাল সায়েন্সে যেটা হয়, ওরা ওদের কাছে স্যাম্পেল গুলো অন্যরকম হয় আর কি, মানে স্ট্যাটিক কিছু বিষয় থাকে, যার ফলে ওদের সঙ্গে আমাদের একদমই ওরা যেভাবে করে আমাদের সঙ্গে সেরকম, কিন্তু পদ্ধতিটা তো মানে পদ্ধতি তো পদ্ধতি, মানে ওরাও যে হয়তো কতটা স্যাম্পল স্টাডি করবে, আমরা কতটা, ওরা তো হয়তো স্যাম্পল হচ্ছে একটা কেমিক্যাল একটা sample, আমাদের তো মানুষ একটা স্যাম্পল। যার ফলে আমরা, মানে আমি মজা করে অনেক সময় বলেই থাকি যে ন্যাচারাল সায়েন্সে যেমন যেটা হচ্ছে যারা অ্যাকুরেট রেজাল্ট আনতে পারে, সমাজ বিজ্ঞানে যেটা হচ্ছে যে অ্যাকুরেট রেজাল্ট কখনো কখনো কি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুরেট রেজাল্ট আসে না। মানে যেটা হচ্ছে আমরা এমন স্যাম্পল নিয়ে কাজ করি, মানুষ, কারণ মানুষের চিন্তা ভাবনার হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়, যে আমি যার ফলে দেখবে ওই প্রবাবিলিটি স্যাম্পলিং এ একটা বিষয় রয়েছে, যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে স্যাম্পল নিয়ে তুমি কাজ শুরু করবে, শেষ করতে হবে সেই স্যাম্পল নিয়ে, মানে ওই মাঝে স্যাম্পল চেঞ্জ করা, 5 বছর 7 বছর যা কাজ করবো ওই একই স্যাম্পল আমাকে ওই সময় ধরে অবজার্ভ করতে হবে। তো এবার এইখানটায় যেটা হচ্ছে যে যার ফলে যেটা হচ্ছে যে আমাদের কি হয়, যেহেতু মানুষ আমাদের স্যাম্পল, সুতরাং আমাদের বিষয়গুলো এতটা স্টেটিক, মানে এখানটায় চেঞ্জ আছে একটুকুন, কি বলবো, মানে একদম সঠিক, মানে আজকে একটা মানুষ যা কথা বলবে কালকে সেটা নাও হতে পারে। মানে আমি এখন ইন্টারভিউ করলাম, যে যেভাবে যেভাবে উত্তর দিল, 2 দিন পরে ইন্টারভিউ করলে সেই উত্তরটা নাও হতে পারে। কিন্তু হচ্ছে মানে যেটা হচ্ছে ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে, কেমিস্ট্রি ফিজিক্স ওদের ক্ষেত্রে তো সেই বিষয় না, তারা যে স্যাম্পেল গুলো তাদের অন্য, মানে যে স্যাম্পেল দিয়ে নিয়ে ওরা কাজ করে, তারা হচ্ছে একই জায়গায় যেতে পারে। সুতরাং আমাদের সাথে এক করে ফেললে খুব মুশকিল, দুটো এক হবে না, যার ফলে আমাদের সমাজ বিজ্ঞান। একদম স্যার, থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে। আশা করব সকলের ভালো লেগেছে আজকের আলোচনাটি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, এবং স্যার যে বিষয়টা বললো সে বিষয়টা নিয়ে আমরা আরো একদিন আলোচনা করব অবশ্যই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে সকলকে, হ্যাঁ বলে আমি শেষ করছি এখানে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট। লিভ করছি, হ্যাঁ প্রকাশ।